আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম থেকে আয়োজিত সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্থ দেহ সুস্থ মন দেখার জন্য। আজকে আমরা এমন একটা জিনিস নিয়ে আলোচনা করব যেটি আমাদের প্রাত্যহিক জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু অনেক সময় দেখা যায় যতটুকু গুরুত্ব দেওয়া উচিত আমরা হয়তো অতটুকু গুরুত্ব দিচ্ছি না। দর্শক, আজকে আমরা কথা বলবো দাঁত এবং মাড়ির যত্ন নিয়ে। এই বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট ডেন্টাল সার্জন ডাক্তার মেহেদী হাসান ইমাম। ডাক্তার মেহেদী হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। শুরুতে আমরা জানতে চাই কি ধরনের রোগী আপনাদের কাছে দাঁত এবং মাড়ির সমস্যা নিয়ে আসলে আসেন? আমাদের নিয়মিত প্র্যাকটিসের ক্ষেত্রে আমরা চেম্বারে যে ধরনের রোগী পেয়ে থাকি বা আমাদের কর্মক্ষেত্রে হাসপাতালে যে ধরনের রোগী পেয়ে থাকি, আমি যদি স্বাভাবিক ভাষায় বলি, আমরা খুব সাধারণত দেখতে পাই যে মানুষজন মাড়ি ফোলা, মাড়ি থেকে রক্ত পড়া, দাঁতের ক্ষয় রোগ, আমরা যেটাকে আমাদের ভাষায় বলি ডেন্টাল ক্যারিস, হ্যাঁ, যেটা ক্ষয় রোগ, আর মাড়িতে প্রচুর পরিমাণ প্ল্যাক জমে থাকে, যেটাকে বলে পাথর জমা পড়া, মাড়ি থেকে নিয়মিত রক্ত পড়ে, মুখে দুর্গন্ধ, আমাদের খুব টুথেক, যেটাকে আমরা সাধারণ ভাষায় বলে থাকি দাঁতের ব্যথা, প্রদাহ, অনেক সময় মাড়ি ফোলা, এবং একদম ক্রনিক পর্যায়ে যদি আমরা বলি টিউমার, ক্যান্সার পর্যন্ত রোগী আমরা পেয়ে থাকি। এবং এইটার মূল কারণটা হচ্ছে সাধারণত মানুষের অসচেতনতা। মানুষজন প্রাথমিক যে পর্যায়টা থাকে তারা তখন আসে না বিদায় দেখা যায় যে আমাদের দাঁতের যে ব্যথাটা, আমরা একটা ব্যথা হচ্ছে, এটা পেন কিলার খেয়ে ফেলছি, ব্যথাটা চলে যাচ্ছে, আমরা ডাক্তার দেখাচ্ছি না, আমরা সচেতন না। যদিও আমাদের এখনকার সময় দেখা যাচ্ছে এটা বিল্ড আপ করতেছে, তারপরে দেখা যায় যে আমরা দাঁতের কেসগুলো সাধারণত ক্রনিক, মানে একদম দীর্ঘমেয়াদী অবস্থায় আমরা পেয়ে থাকি সাধারণত চেম্বারে। শুরুতে হয়তো আপনাদের কাছে আসছে না, যখন একেবারে সহ্য করতে পারছে না বা জিনিসটা ম্যানেজ করা যাচ্ছে না, ক্রনিক পর্যায়ে গিয়ে আপনারা ওই রোগীগুলো পাচ্ছেন। জি, একদম ঠিক, একদম। আমরা আসলে যেটা দেখা যায় যে আমরা একদম খুব সহজে সমাধানযোগ্য, হয়তো আপনি ঘরে বসে এটা সমাধান করে ফেলতে পারবেন, কিন্তু সেই রোগটাই ওরা একটা জটিল পর্যায়ে যাওয়ার পর আমাদের চেম্বারে আমরা আসছে। একটা শব্দ আমরা প্রায় শুনি আপনাদের দাঁতের ক্ষেত্রে বা মাড়ির রোগের ক্ষেত্রে, জিঞ্জিভাইটিস। জিঞ্জিভাইটিস আসলে কি? আসলে আমি প্রথমেই যেটা বললাম যে মাড়ির প্রদাহ, মাড়ির প্রদাহ, সেটা বাংলা ভাষায় বললাম, আমাদের ডাক্তারি ভাষায় এটাকে জিঞ্জিভাইটিস বলে অভিহিত করা হয়। তো মাড়ির প্রদাহ, মাড়ির ফোলা, মাড়ি থেকে রক্ত পড়া, এসবগুলো আসলে জিঞ্জিভাইটিস অন্তর্ভুক্ত। জিঞ্জিভাইটিস আপনি আপনি নিশ্চয়ই জানেন, আইটিস মানেই আমরা বুঝাই যে ইনফ্লামেশন বুঝাই। তো জিঞ্জিভাইটিস হচ্ছে জিঞ্জিভার ইনফ্লামেশন অ্যাকচুয়ালি। তো জিঞ্জিভাতে যে ঘাটা হয় সেটাই হচ্ছে জিঞ্জিভাইটিস। একদম এটা মুখে প্রাথমিক লক্ষণ, এবং এটার কারণটা হচ্ছে আপনি যদি নিয়মিত আপনার মুখের এবং মাড়ির যত্ন না নেন, আপনার যে ঘরের যেমন স্বাস্থ্য ঠিক না থাকলে আপনার ঘরের পরিবেশ ভালো থাকবে না, আমরা যদি মুখটাকে, আমাদের মুখ গহ্বরটাকে একটি ঘর মনে করে থাকি, এটার যেমন ওরাল হেলথ, ওরাল হাইজিন যদি ঠিকভাবে মেনটেন না করেন, তাহলে আপনার জিঞ্জিভাইটিসের মাধ্যমে রোগটা শুরু হবে। এই যে জিঞ্জিভাইটিস বা প্রদাহ জনিত যে সমস্যাটা হচ্ছে, রোগীগুলো আসলে যখন আপনাদের কাছে আসেন কি লক্ষণ ওনারা আসলে প্রেজেন্ট করেন? খুব খুব সাধারণভাবে এটা বোঝা যায় আসলে জিঞ্জিভাইটিস রোগী হলে প্রথমেই তার যে সমস্যাটা দেখা দিবে, তার মাড়ির রঙটা চেঞ্জ হয়ে যাবে, মাড়িটা হালকা ফুলে উঠবে, কিছুটা পিঙ্কিশ রেড টাইপের হয়ে যাবে, যেটাকে আমরা একটু লালচে হয়ে যাবে। আর বোঝা যাবে যে তার আসলে নর্মাল যে গামটা ছিল সেটা চেঞ্জ হয়ে গেছে আসলে। অনেক সময় মাড়ি থেকে রক্ত পড়তে পারে, হ্যাঁ, তার খাওয়া দাওয়ার সময় জ্বালা পোড়া করবে। এই ধরনের সমস্যাগুলো নিয়ে সাধারণত আসে আমাদের কাছে রোগীরা। তো এই ক্ষেত্রে আসলে আপনাদের চিকিৎসা পদ্ধতিটা কি বা কি ধরনের চিকিৎসা আপনারা ওনাদেরকে সাজেস্ট করেন? আমরা জিঞ্জিভাইটিস, আমরা দেখা যায় যে সাধারণত জিঞ্জিভাইটিসের যে পর্যায়টা এটা অনেক লম্বা হতে পারে, এবং একটা পর্যায়ে এটা নেক্রোটাইজিং লেভেলে, মানে পচন প্রক্রিয়া শুরু হয়ে যেতে পারে জিঞ্জিভার, যেটাকে আমরা বলি যে অ্যানাগ, আমাদের ভাষায় অ্যাকিউট নেক্রোটাইজিং আলসারেটিভ জিঞ্জিভাইটিস, যেটাকে আমরা ডাক্তারি ভাষায় বলে থাকি অ্যানাগ। ওই পর্যন্ত যেতে পারে, এটা হচ্ছে আপনার লাস্ট ফেট বা কিন্তু সাধারণত জিঞ্জিভাইটিসের ক্ষেত্রে আমরা দেখা যায় তার মাড়ির চিকিৎসা, তার ওরাল হাইজিন মেনটেন্যান্স, যেগুলো ঘরে বসে সম্ভব। আমরা চেম্বার ট্রিটমেন্টের চেয়ে বেশি তার আমাদের যে ওরাল হ্যাবিট মডিফিকেশন মানে অভ্যাসগত যে পরিবর্তনগুলো, সেগুলোর উপর বেশি জোর দিয়ে থাকি। নিয়মিত দুবেলা ব্রাশ করা, আর সাথে আমাদের তো যে প্রেসক্রাইব ওষুধ আছে সেগুলো দিয়ে থাকি তাতে, এবং কিছু ক্ষেত্রে কিছু প্রসিডিউরাল ব্যাপার থেকে থাকে, যেমন স্কেলিং করা, অথবা দেখা যাচ্ছে যে অনেক সময় আমাদেরকে বাংলা ভাষায় বলতে মাড়িটা কেটে অনেক সময় ফেলতে হয়, ফেলে প্যাক দিতে হয়, প্যাক দেওয়ার পর দেখা যায় যে ধীরে ধীরে রোগী সুস্থ হয়ে যাচ্ছে। এটা রোগীদের আমি বলবো যে যখনই আপনি মাড়িতে কোনো ধরনের প্রদাহ কোনো রোগী দেখবে, তার মাড়িটা ফুলে উঠবে, মুখে দুর্গন্ধ হবে,
এবং খুব কমন মুখে দুর্গন্ধ হবে, তখনই কিন্তু সে আসলে ডাক্তারের শরণাপন্ন হতে পারে। এতে তার চিকিৎসা ব্যয়, কষ্ট এবং সময় সব কিছু সঞ্চয় হবে। ইনিশিয়ালি আসতে যতটুকু তাড়াতাড়ি এবং কম খরচে সম্ভব, পরবর্তীতে জিনিসটা আসলে বেড়ে যাবে। অ্যাবসলিউটলি যে আপনি একটা কথা বলছিলেন যে জিঞ্জিভাইটিসের সাথে স্কেলিং এর একটা সম্পর্ক আছে, হ্যাঁ, আসলে এটা কি আপনি যদি একটু বুঝিয়ে বলতেন। স্কেলিং আসলে স্কেলিং আমরা পরিচিত না হলেও দাঁতের ওয়াশ, মাড়ির ওয়াশের সাথে আমরা সম্পূর্ণরূপে পরিচিত। আমরা খুব যে কোনো রোগী আমাদের কাছে এসে বললে যে আমি মুখটা ওয়াশ করাতে চাই, আসলে এটা বুঝে না বুঝে বলুক, যেটাই বলুক, এটাই আসলে স্কেলিং, কিন্তু উনি ওটাই মিন করতে চায়। আসলে ওয়াশ বলতে কোনো শব্দ নেই। স্কেলিং হচ্ছে আপনার মাড়ি এবং আমাদের দাঁতের মাঝে যে সম্পর্কটা, অ্যাটাচমেন্টটা, আপনার মাসেলে যেরকম অ্যাটাচমেন্ট হয়, এবং গাম অ্যাটাচমেন্ট যখন দুর্বল হয়ে যায়, তখন দেখা যায় যে ওখানে পাথর জমা হচ্ছে, যেটাকে আমরা ডাক্তারি ভাষায় প্ল্যাক বলে থাকি, ডেন্টাল প্ল্যাক, হ্যাঁ, ক্যালকুলাস, এগুলো জমা হয়। তখন মাড়ি এবং দাঁতের যে সম্পর্কটা, এটা থাকে না, এখানে অ্যাটাচমেন্টের গ্যাপ হয়। তো এর ফলে জিঞ্জিভাইটিস হওয়ার সুযোগ থাকে, গাম ব্লিডিংয়ের সুযোগ থাকে, মুখে দুর্গন্ধ হয় এবং পেরিডন্টাল পকেট বা নানান ধরনের রোগ সৃষ্টি হয়। তো সেই ক্ষেত্রে আমরা স্কেলিংয়ের মাধ্যমে, এখন আল্ট্রাসনিক ডিভাইস চলে এসছে, সে ধরনের ডিভাইসের মাধ্যমে স্কেলিংয়ের মাধ্যমে তার মাড়ি থেকে পাথরগুলো সরিয়ে দিই, যেক্ষেত্রে খুব দ্রুত দেখা যায় তার মাড়ি এবং দাঁতের যে সম্পর্কটা, এটা ঠিক হয়ে যায় এবং তার একটা হেলদি গাম পায়। যার হেলদি গাম পেলে তার মুখের যাবতীয় সমস্যাগুলো খুব দ্রুত ভালো হয়ে যায়। স্কেলিংটা আপনার, আমি আরেকটু বলতে যাচ্ছি, আপনার যদি প্রতি 6 মাস অন্তর একজন ডাক্তারের পরামর্শ নিয়ে রোগী করে, তাহলে সেটা তার জন্য খুবই উপকারী। মানে আমাদের দাঁত এবং মাড়ি দুটোর জন্য এটা বেশ খুবই উপকারী এবং প্রয়োজনীয়, যদি আমাদের প্রযোজ্য ক্ষেত্রে। বুঝতে পেরেছি। আমি স্কেলিং নিয়ে আমি সুযোগ থাকলে আপনাকে আরো প্রশ্ন করব। ধন্যবাদ। আরেকটি জিনিস আপনি জানতে চাই, আপনি কথার ফাঁকেই বলছিলেন যে মাড়ি থেকে রক্ত পড়া। হ্যাঁ, মাড়ি থেকে রক্ত পড়ার প্রধানত কারণগুলো কি কি? মাড়ি থেকে রক্ত পড়ার অনেকগুলো কারণই থাকে আমাদের, যেমন লোকাল ডিজিজ যেগুলো আছে আমাদের, আর সিস্টেমিক কিছু ডিজিজের কারণে মাড়ি থেকে রক্ত পড়ে থাকে। আমাদের হার্টের সমস্যা বা আরও সমস্যার কারণে পড়তে পারে। তো আমি এখানে যেহেতু আমাদের দাঁত সম্পর্কে আমরা বলছি, ওইসব বসে ওইটাতেই বলবো। দেখেন, আপনি জিঞ্জিভাইটিসের একটা লক্ষণ হচ্ছে মাড়ি থেকে রক্ত পড়া। জি, আমরা এখানে আছি। তো আপনি যদি মাড়ির যত্ন ঠিকভাবে না নেন, দাঁতের যত্ন না নেন, ওই যে আপনার মাসেল অ্যাটাচমেন্ট যেটা বললাম, মাড়ির যে অ্যাটাচমেন্ট, সেখানে যদি গ্যাপ থেকে থাকে, তাহলে আপনার এখান থেকে রক্ত পড়তে পারে। এবং আপনি অনেক সময় আমাদের হরমোনাল চেঞ্জের কারণে এটা হতে পারে। তবে সাধারণত আমাদের যে মাড়ির ইস্যুগুলো আছে, আপনি ওরাল হাইজিন মেনটেন করলে এই ধরনের সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারেন। এই ধরেন একটি রোগী আপনাদের কাছে গেল, মাড়ি থেকে রক্ত পড়ছে, আসলে ওই রোগীটা নিয়ে আপনাদের প্ল্যান কি থাকে? আসলে মাড়ি থেকে প্রথমত আমাদের কেসটা ইভালুয়েট করার বিষয় থাকে। রোগী যখন আমাদের কাছে আসে যে তার মাড়ি থেকে রক্ত পড়ছে, আমরা তো প্রথমে তার ওরাল হেলথটা চেক করি, তার মুখের কন্ডিশনটা কী আছে, তার মাড়িগুলো সুস্থ আছে কি না, তার কোনো ধরনের আদার্স ডিজিজ আছে কি না, বা আমরা কেস যদি দেখি যে রোগী থেকে হিস্ট্রি নেওয়ার চেষ্টা করি যে তার কোনো ধরনের কার্ডিয়াক সমস্যা আছে কি না, বা আদার্স ইস্যু আছে। দেখা যায় যে অনেক সময় রোগী অ্যাসপিরিন বা ধরনের কোনো ওষুধ খেলে, আপনি জানেন, সেক্ষেত্রেও তার কিন্তু মাড়ি থেকে ব্লিডিং হতে পারে। আবার কিছুদিন আগে ডেঙ্গি হলো, ডেঙ্গি ভাইরাল হলো, তখনও কিন্তু দেখা যাচ্ছে যে ডেঙ্গির একটা পর্যায়ে যে অনেক গাম ব্লিডিং হয়েছে। তো সেই ধরনের কেসগুলো আমরা ইভালুয়েট করার চেষ্টা করি এবং তাদের যে ওরাল হাইজিন রিলেটেড যে সমস্যাগুলো আছে সেগুলো দেখার চেষ্টা করি। তো আমরা হিস্ট্রি নেওয়ার পর যদি দেখি যে না, আসলে তারপর কেসটাই হচ্ছে লোকালি, তো আমরা লোকালি ট্রিটমেন্ট করে আসলে এটাকে রোগীকে সুস্থ করে তোলার চেষ্টা করি। এর আগে আমরা একটি কথা বলছিলাম যে দাঁতের ক্ষয়রোগ বা ডেন্টাল ক্যারিস, দাঁতের ক্ষয়রোগটা আসলে কেন হয়? আসলে এটা খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন আপনি করেছেন। দাঁতের ক্ষয়রোগ আসলে বাংলাদেশে, আমাদের দেশে মানুষ যদিও সবচেয়ে অসচেতন, কিন্তু দেখা যাবে যে আপনার 85-90% মানুষের মধ্যেই বা গড়েই একজন দাঁতের ক্ষয়রোগের রোগী আছে। হয়তো আমাদের জেনারেশনে কম, কিন্তু আমাদের যে ওল্ডার জেনারেশন, তাদের ক্ষেত্রে একটু বেশি, বাচ্চাদের ক্ষেত্রে একটু প্রকট। দাঁতের ক্ষয়রোগ সবচেয়ে কমন রোগ এবং সবচেয়ে মারাত্মক রোগ। আপনি যদি দাঁতের এটা ইনিশিয়ালি চিকিৎসা না করেন, আমাদের যে স্টেফিলোকক্কাস যে ব্যাকটেরিয়াগুলো আছে, আপনি জানেন একটু শর্করা জাতীয় খাবার খেলে, ওই শর্করা জাতীয় খাবারে এদের জন্য একটা সুইটেবল এনভায়রনমেন্ট ক্রিয়েট করে। তো সেই এনভায়রনমেন্টে এই যে স্টেফিলোকক্কাস অরিয়াস যে ব্যাকটেরিয়াটা আছে, এটা খুব দ্রুত বংশবিস্তার করতে পারে এবং এর একটা অ্যাসিডিক লেয়ার তৈরি করে। এই অ্যাসিডিক লেয়ারের কারণে আপনার দাঁতে ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়। ঠিক আছে, আপনারা যদিও লোকালি বলে তাতে পোকা ধরেছে বা এই ধরনের, আসলে এই ধরনের কোনো কারণ নেই।
আমাদের খাবারের যে ব্যাপারটা, আমরা যদি নিয়মিত যত্ন না নিই, খাওয়ার পরে ব্রাশ না করি, কুলি না করি, সেক্ষেত্রে এই ধরনের ক্ষয়রোগের সৃষ্টি হয়। আপনি একটা কথা বলছিলেন যে শিশুদের ক্ষেত্রে বেশি হয়, জি এটার কারণটা কি? জি এবং শিশুদের কি এটার সাথে মিষ্টি খাওয়ার সাথে বা মিষ্টি জাতীয় খাওয়ার সাথে কোনো কিছু সম্পর্ক আছে কি? আসলে শিশুদের ক্ষেত্রে শিশু তো একটা এজ লিমিট আছে, তো সেক্ষেত্রে আপনাদের শিশুদের ক্ষেত্রে অনেক, আমরা একটা বলি যে নার্সিং বটল ক্যারিজ আমাদের ভাষায়। তো নার্সিং বটল ক্যারিজ আসলে হচ্ছে বাচ্চারা যে মায়ের বুকের দুধ খায়, সেক্ষেত্রে তাদের একটা ক্যারিজের সম্ভাবনা সম্ভাবনা থাকে থাকে। থাকে আবার আবার সরকারি যেটা যেটা বলেন যে মিষ্টি খাওয়ার সাথে সম্পর্কিত আছে কি না। তো মিষ্টি খাওয়ার সাথে অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে চিনি জাতীয় বা শর্করা জাতীয় যে খাবারটা, মিষ্টির সাথে না, চিনি জাতীয় শর্করা জাতীয় খাবারের সাথে সম্পর্ক তো আছে। বিষয়টা এরকম যে শর্করা জাতীয় খাবার খেলে যে লেয়ারটা মুখের সৃষ্টি হয়, যে এনভায়রনমেন্টটা ক্রিয়েট হয়, সেই চিনিটা যে ব্যাকটেরিয়াগুলো আপনার মুখে ক্ষয়রোগ সৃষ্টি করে, তাতে ক্ষয়রোগ সৃষ্টি করে, তাদের জন্য খুবই পজিটিভ একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে, যেখানে তারা খুব দ্রুত গ্রো করতে পারে। গ্রো করতে পারে এবং এক যে অ্যাসিড প্রডিউস করে, যেটার কারণে দাঁতটা ক্ষয়প্রাপ্ত হয়। এবং বাচ্চাদের ক্ষেত্রে আমরা দেখা যায় কি প্রায় বাচ্চা ব্রাশ করতে চায় না, বাচ্চা খেলে কুলি করতে চায় না, এবং একটু ডিফিকাল্ট বিষয়টা আমাদের। আবার অনেক ক্ষেত্রে আমাদের যে এডুকেশনাল, সোশ্যাল এডুকেশন এবং ফ্যামিলি এডুকেশন অ্যাবাউট ওরাল হেলথ কেয়ার সিস্টেম, এটার একটা ঘাটতি আমাদের দেশে রয়েছে। দেখা যায় যে বাচ্চাদের ক্ষেত্রে একটু কনসার্ন কম থাকেন, তো সেই কারণে বাচ্চাদের ক্ষেত্রে এটা একটু প্রকট। আরেকটি জিনিসের সাথে আমরা প্রায় পরিচিত, সেটা হচ্ছে যে টুথ হাইপার সেন্সিটিভিটি বা দাঁত শিরশির করা। এই দাঁত শিরশির করা এই জিনিসটা কেন হয়? দাঁত শিরশির করা, আমরা ওটাতেই ছিলাম আসলে, দাঁতের যে ক্ষয় রোগ, জি ডেন্টাল ক্যারিজ, এটা একটা প্রাথমিক ধাপ হচ্ছে টুথ হাইপার সেন্সিটিভিটি। এটা আপনি যখন প্রথমে, আমাদের যখন দাঁতের 3টা লেয়ার থাকে, জি একটা হচ্ছে এনামেল, ডেন্টিল, পাল্প, আর এনামেলের নিচে দাঁতের ভিতরের মাড়ির যে অংশটা, সেটাকে বলি সিমেন্টাম। এ থেকে যখন উপরে এনামেল অংশটা ক্ষয়প্রাপ্ত হয়, তখন দাঁতে হাইপার সেন্সিটিভিটি শুরু হয়, শিরশিরটা শুরু হয়। এটা কেন হয়? আমাদের ডেন্টিনে কিছু টিউবিউল আছে, ডেন্টিনাল টিউবিউল বলে আমরা বলে থাকি। এটা হচ্ছে এটা, আমরা যেটা বলছি ফিজিওলজিটা বিষয়টা। তো ডেন্টিনাল কিছু ফ্লুইড থাকে ওই টিউবিউলের মধ্যে। তো যখন আমরা বাইরের টেম্পারেচার, খাবার দাবার ঠান্ডা গরম খাই, তখন এই টিউবিউল ফ্লুইডের মধ্যে মুভমেন্ট হয়, এবং টিউবিউল ফ্লুইডের মুভমেন্টের কারণে আসলে টুথ হাইপার সেন্সিটিভিটি হয়। তো এটা হচ্ছে ভিতরের ব্যাপারটা। আর বাহির থেকে যদি বলি যে আপনার এনামেল লেয়ারটা লস হয়ে গেল, লস হয়ে মানে টুথ ডিকে ক্রিয়েট হলো, মানে প্রথমেই ক্ষয়প্রাপ্ত হলো। তো দাঁত যখন আপনার ক্ষয়প্রাপ্ত হয়, এবং সেটা যখন এনামেল লেয়ার পর্যন্ত, প্রাথমিক যে লেয়ারটা, বাহিরের যে লেয়ারটা, সেটা পর্যন্ত থাকে, তখন আমরা শিরশিরটা অনুভব করি। এটাই আসলে টুথ হাইপার সেন্সিটিভিটি, দাঁত শিরশির করা। তাহলে এটার সাথে অবশ্যই ঠান্ডা বা গরম জাতীয় খাবারের একটা সম্পর্ক রয়েছে। আছে, হ্যাঁ সম্পর্ক আছে। আবার এটা অটোনমাসও হতে পারে। বুঝতে তো পেরেছি। কিন্তু এটাই কিন্তু দাঁতের রোগের প্রাথমিক ধাপ। এই অবস্থায় আসলে আমাদের করণীয়টা কি? এই অবস্থায় অবশ্যই আমাদের যেটা করণীয়, এটা কেন হয়, এটা আমাদেরকে ফাইন্ড আউট করতে ফাইন্ড আউট হবে। করতে হবে, হ্যাঁ। তো আমরা বলে থাকি ইরাডিকেশন অফ দ্য কজ, মানে যে রোগের কারণে হয়েছে সেটাকে নির্মূল নির্মূল করতে করা, হবে। যে সেটা। তো আমাদের হচ্ছে প্রথমেই খেয়াল করতে আমাদের টুথ ব্রাশিং টেকনিক। হুম। আমাদের ব্রাশিং টেকনিক একদমই আমরা মেনটেন করতে চাই না। হয়তো আমাদের যে মানে যে ফার্স্ট ক্লাস যে এডুকেটেড সোসাইটি আছে, তারাও হয়তো অনেক ক্ষেত্রে মেনটেন করে না। এটা হচ্ছে প্রাইমারি কজ। তারপর হচ্ছে আমরা নিয়মিত ব্রাশ করি না, আমরা খাওয়ার পর কুলি করি না, আমরা দাঁতের যত্ন নিই না, এই ধরনের টুথপিক ব্যবহার করা, এগুলো দাঁতের ক্ষয়ের কারণ। এই ক্ষয়গুলোর কারণে শুধু টুথ হাইপার সেন্সিটিভিটি হয়। আমরা যদি এই ধরনের বিষয় মেনটেন থাকি, আসলে মেনটেন করে চলি, তো সেক্ষেত্রে দাঁতের ক্ষয় রোগ হওয়ার সম্ভাবনা কম। একেবারেই যে হবে না তা বলা যাচ্ছে না, তবে কম। একজন মানুষের দাঁতের যত্নে প্রতিদিন ন্যূনতম কয়বার ব্রাশ করতে হবে? আপনি প্রথমেই আপনাকে সিলেক্ট করতে হবে কী ধরনের ব্রাশ ইউজ করবেন। আপনি ব্রাশ সফট, মিডিয়াম, হার্ড 3 ধরনের ব্রিসেলের ব্রাশ পাওয়া যেতে পারে। আপনি সফট ব্রাশ ব্যবহার করবেন, আপনার যদি ডাক্তারের একটা পরামর্শ নিলে ভালো হয়। পরামর্শ দিলে আপনি সফট ব্রাশ ব্যবহার করবেন। আপনার টুথপেস্টের পরিমাণটা পর্যাপ্ত পরিমাণ নিতে হবে। এবং আমরা সবসময় বলে থাকি যে আপনি উপরের দাঁত উপর থেকে নিচের দিকে, এবং নিচের দাঁত নিচ থেকে উপরের দিকে ব্রাশ করতে হবে। এটা ডিউরেশনটা আপনার ব্রাশিং টেকনিক কন্ডিশন ভিন্ন হয়, তবে 1.5 থেকে 2 মিনিট ইটস গুড এনাফ টাইম। আমরা দেখা যায় যে ব্রাশ করা শুরু করেছি আধা ঘন্টা 20 মিনিট হয়ে গেছে, ব্রাশ করতেই যাচ্ছি। এবং আমরা দেখা যায় যে আমাদের যে কমন টেকনিকটা, আমরা হচ্ছে ইনওয়ার্ডস আউটওয়ার্ডস, মানে ভিতর থেকে বাইরের দিকে ঘষতে থাকি, যেটার কারণে আমাদের ক্ষয়প্রাপ্ত হয়। তো এই ব্রাশিং টেকনিকটা ফ্যাক্ট, এবং ব্রাশ কয়বার করব, এটা খুব কমন প্রচলিত আছে আমাদের দেশে। আমরা 2 বার ব্রাশ করব, সকালে ঘুম থেকে উঠে, রাতে ঘুমানোর আগে। এবং এটা মেনটেন করলে কিন্তু আমার 50% ওরাল রোগ, যে মুখের যে রোগটা, এটা ভালো হয়ে যায় আসলে। এটা খুব
আমি আমি মনে করি যে এটা প্র্যাকটিস করা খুবই জরুরি। অনেক সময় দেখা যায় যে আমাদের যদি দাঁতের ফাঁকে বা দাঁত এবং মাড়ির মধ্যবর্তী অংশে হুম। কোনো কিছু লেগে থাকে, আমাদের দেশের প্র্যাকটিসই হচ্ছে, আমি দেখলাম, টুথপিক বা এই জাতীয় জিনিস ইউজ করা। এটাকে আসলে স্বাস্থ্যসম্মত কিনা, প্রথম প্রশ্ন। জি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আসলে ডেন্টাল ফ্লসই তো ব্যবহার করার নিয়ম। জি। আপনি ডেন্টাল ফ্লস সম্পর্কে যদি আমাদেরকে একটু বিস্তারিত বলেন। দাঁত দুটি দাঁতের মধ্যবর্তী স্থান, মানে ইন্টারডেন্টাল স্পেস যেটাকে আমরা মেডিকেল ভাষায় বলি, বা আমরা হয়তো দাঁতের মাঝের ফাঁক যেটাকে আমরা বলে থাকি, সেই ফাঁকে টুথপিক ব্যবহার একেবারেই করা যাবে না। টুথপিক ব্যবহার করা যাবে না, কারণ টুথপিক জিনিসটা স্বাস্থ্যসম্মত না। আপনি যদি স্টাইল কোনো ইনস্ট্রুমেন্ট ইউজ করেন, সেটা আপনার দাঁতের মধ্যবর্তী যে গামটা আছে তাকে ক্ষতিগ্রস্ত করবে, প্রথমে ফরেন এলিমেন্ট হিসেবে ক্ষতিগ্রস্ত করবে। আমরা ফ্লসিং করতে পারি। ফ্লসিং ওয়ার্ল্ড ওয়াইড একটি প্রচলিত টেকনিক এবং গ্রহণযোগ্য। আপনি ফ্লসিং করবেন কীভাবে? ডেন্টাল ফ্লস এখন বাজারে অ্যাভেলেবল পাওয়া যায়। আবার ওয়াটার ফ্লসিং টেকনিক বলে একটা টেকনিক আছে। আপনি ডেন্টাল ফ্লস ব্যবহার করবেন, এটি ধরে আমি সুতা দিয়ে যদি বুঝি, একটা সুতার মতন নল থাকবে, এটি আপনি দু দাঁতের মধ্যবর্তী স্থানে প্রবেশ করাবেন এবং বের করবেন। যেহেতু এটি পাতলা এবং আপনার দাঁতের যে মুভমেন্ট, দাঁতের যে মুভমেন্ট হয়, সেই মুভমেন্টে কোনো ক্ষতি করতেছে না, তো সেক্ষেত্রে আপনার কোনো ক্ষতি হবে না। এটার সাথে আপনার যে মলাটা আটকে থাকবে সেটা বের হয়ে চলে আসবে। আর তারপরে যদি সমস্যা হয়ে থাকে, আমি বলবো ডাক্তারের পরামর্শ নিন, তবুও টুথপিক ব্যবহার থেকে বিরত থাকতে হবে। জি। অনেক সময় দেখা যায় আপনারা মাউথ ওয়াশ ব্যবহার করার জন্য রোগীদেরকে অ্যাডভাইস করেন। মাউথ ওয়াশ কোন কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করব এবং কিভাবে ব্যবহার করব? আপনি দেখেন, আমরা মাউথ ওয়াশিং জিনিসটা করে থাকি। আসলে আজ থেকে 50 বছর 100 বছর আগে আপনি যদি রাতের যত্ন ক্ষেত্রে মানুষ কী করতো, তখন কি মাউথ ওয়াশ ছিল? ছিল না। আসলে মাউথ ওয়াশ ব্যবহার করি আমরা মুখের যে হাইজিনটা, এটা সবসময় ঠিক রাখার জন্য, মেনটেন করার জন্য, ওরাল হাইজিন কন্ডিশন গুড রাখার জন্য। তো সবসময় মাউথ ওয়াশ ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। আমি অনেক সময় আমার রুগীদেরকে আমি পার্সোনালি সাজেস্ট করি যে আপনি হালকা গরম পানির সাথে কিছুটা লবণ মিশিয়ে ব্যবহার করেন। এটা ওয়ার্ল্ডের বেস্ট মাউথ ওয়াশ। আজ থেকে 50 বছর আগে মানুষ তাই করতো। তো আপনি মাউথ ওয়াশিং করেন, কিন্তু কন্টিনিউয়াস মাউথ ওয়াশিং করলে কিছু কিছু মুখে ব্যাকটেরিয়া থাকে, যে আমরা নর্মাল ফ্লোরা বলি, যেগুলো ভালো। তো সেগুলোকে তো মাউথ ওয়াশ মেরে ফেলতেছে। তো সেক্ষেত্রে তো আমাদের ক্ষতি হচ্ছে। তো এই জন্য কন্টিনিউয়াসলি মাউথ ওয়াশিংয়ের কোনো প্রয়োজন নেই। এটি সাজেস্টেড হলে করবেন, না হলে আপনি লবণ মুখের স্বাস্থ্য রাখার জন্য হয়তো একদম সাধারণ যে মাউথ ওয়াশগুলো বাজারে পাওয়া যায়, সেগুলো হয়তো দিনে একবার বা দুবার ব্যবহার করতে পারেন। টুথব্রাশের কথা বলছিলেন, আমাদের আসলে কতদিন পর পর টুথব্রাশ, কমপক্ষে কতদিন পর পর আসলে আমরা টুথব্রাশ পরিবর্তন করব? এটা তো ব্রাশের কন্ডিশনের উপর ডিপেন্ড করে অ্যাকচুয়ালি। তবুও আমাকে যদি বলতে বলেন, আমি বলবো যে আপনি 15 ডেজ তো 20 ডেজের পর পর আপনার টুথব্রাশ পরিবর্তন করা উচিত আসলে। বুঝতে পেরেছি। একটা টুথব্রাশ দীর্ঘদিন ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। একটা টুথব্রাশ আসলে বাজার মূল্য খুবই কম, কিন্তু আমরা সচেতন না বিধায় আমরা এটা দীর্ঘদিন ব্যবহার করতে থাকি। এটি খুব দ্রুত চেঞ্জ করলেই ভালো। নর্মাল একজন মানুষ, ওনার কোনো দাঁত বা মাড়ির কোনো সমস্যা নেই, তারপর আপনার ওনাদেরকে কতদিন পর পর সাজেস্ট করবেন যে একজন ডেন্টাল সার্জনের কাছে যাওয়ার জন্য? কারণ আমাদের এই মেন্টালিটিটাই আমাদেরকে পিছনে ফেলেছে। দাঁতের সমস্যা নেই, দাঁতের রোগের আসলে যে প্রাইমারি আপনার যে উপসর্গগুলো, প্রাথমিক যে উপসর্গগুলো আমরা দেখতে পাই, সেটার প্রেজেন্টেশনটা অনেক দেরিতে হয়। তো এই জন্য আমি বলবো যে আপনারা প্রতি 6 মাসের মধ্যে একবার দাঁতের চিকিৎসকের পরামর্শ নেন, দাঁত চেক আপ করুন, মুখের স্বাস্থ্য পরীক্ষা করুন এবং ফলো আপে থাকুন। এতে আপনি চারদিক থেকে লাভবান হবেন। আপনার মুখের স্বাস্থ্য ভালো থাকবে, আপনার কষ্ট কম হবে, আর্থিকভাবে লাভবান হবেন এবং আপনার সময় অনেক বেঁচে যাবে। আমাদের দেশে তো বাজারেই বলেন অনেক ধরনের টুথপেস্ট পাওয়া যায়। এখন সবগুলো হয়তো টুথপেস্ট মানসম্মত নাও। একজন ডেন্টাল সার্জন হিসেবে আপনি আমাদেরকে আসলে কোন কোন ধরনের টুথপেস্ট ব্যবহারের জন্য সাজেশন দিয়ে থাকবেন? মেডিকেটেড টুথপেস্ট কিছু আছে, মেডিকেটেড টুথপেস্ট পাওয়া যায়। মেডিকেটেড টুথপেস্টগুলো ব্যবহার করা, যেগুলো ফ্লোরাইড বেসড টুথপেস্ট আমরা বলি, কমিউনিটি ওয়াটার ফ্লোরাইডেশন, যে ফ্লোরাইড দাঁতের স্বাস্থ্যের জন্য খুবই ভালো, আবার অতিরিক্ত ফ্লোরাইড দাঁতের স্বাস্থ্যের জন্য খারাপ। এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে এরিয়া ভেদে ভাগ করে দিয়েছে। যেমন আমাদের মনে হয় 0.01 ppm দেওয়া আছে আমাদের কমিউনিটি ওয়ার্ডে, এটা সরকার থেকে ফ্লোরাইডেশন করে দেওয়া হয়। আমরা কমিউনিটি ওয়াটারগুলো পাই, সেখানে এটা ফ্লোরাইডেশন করা থাকে। আমাদের যে স্কুল ওয়াটারগুলো পাই, স্কুল ওয়াটারে স্কুল লেভেলে ফ্লোরাইডেশন করা থাকে। তো এই ফ্লোরাইডযুক্ত টুথপেস্ট যদি ব্যবহার করেন, হ্যাঁ, এবং সাথে এখন আরও আধুনিক টুথপেস্ট, মেডিকেটেড টুথপেস্ট, আমি বলবো যে মেডিকেটেড টুথপেস্ট ব্যবহার করুন কোনো, ঠিক আছে? বাজারে প্রচলিত টুথপেস্ট ব্যবহার হচ্ছে, আপনি যদি মেডিকেটেড টুথপেস্টগুলো ব্যবহার করেন
সেক্ষেত্রে উপকৃত হওয়ার সম্ভাবনা খুব বেশি। বুঝতে পেরেছি। আরেকটি প্রশ্ন যেটা এটাই আমার শেষ প্রশ্ন, এরপর হয়তো আমাদের সময় স্বল্পতার কারণে আমাকে আপনার থেকেও বিদায় নিতে হবে, দর্শকদের থেকেও বিদায় নিতে হবে। আমাদের দেশে যারা স্মোক করেন জি এবং পান কিংবা জর্দা এই জাতীয় জিনিস খান, তাদের দাঁতে এক ধরনের দাগ পড়ে যায়। জি এই ক্ষেত্রে আপনাদের বা আমাদের করণীয়টা কি? আসলে ধূমপান, পান, সুপারি এগুলো সম্পূর্ণ পরিহার করতে হবে। প্রাথমিক কথা হচ্ছে এটা পরিহার করতে হবে। আমাদের মুখের যে ক্যান্সার হয়, স্কোয়ামাসের কার্সিনোমা, শরীরের যে ক্যান্সার হয় স্কোয়ামাসের কার্সিনোমার যে পরিমাণটা হয় এর 95%ই হয় আমাদের মুখে হয়ে থাকে আসলে। তো আমাদের মুখের ক্যান্সারের অন্যতম প্রধান কারণ ধূমপান, পান খাওয়া, সুপারি খাওয়া, জর্দা, গুল এগুলো খাওয়াটা হচ্ছে অন্যতম প্রধান কারণ আমাদের মুখের ক্যান্সারের ক্ষেত্রে। এবং আপনি এর কারণে দাগ সৃষ্টি হয়। দাগ হয়তো প্রাথমিক ব্যাপার, এটা হয়তো আমরা রোগীকে বলি যে স্কেলিং করতে এবং পান খাওয়া পরিহার করতে। সেক্ষেত্রে হয়তো অনেক সময় ওয়ান টাইম মাল্টিপল টাইম করলে ঠিক হয়ে যায়। তবে এটার মূল ফেটটা দাগের চেয়েও আরও অনেক বড়। আপনি আমাদের মুখের যত রোগ অন্যতম প্রধান কারণটা হচ্ছে পান খাওয়া। আমাদের দেশে আমার দীর্ঘ প্র্যাকটিস লাইফে আমি যেটা দেখেছি, আমাদের দেশে এরকম অনেক মানুষ আছে যারা পান মুখে নিয়ে ঘুমিয়ে পড়ে। তো একটা পর্যায়ে দেখা যায় যেখানে সে নিয়ে ঘুমিয়ে পড়ছে সেই জায়গাটায় তার ঘা হয়ে গেছে, প্রাথমিকভাবে ঘা, যেটাকে আমরা আলসার বলি। তো সেই ঘা থেকে উনি বুঝতে পারছেন না, উনি ঝাল লাগছে, খেতে পারছে না, উনি দোকানে যাচ্ছে, ওষুধ খাচ্ছে। তো এই ঘাটা একটা সময় সাদা ঘাতে পরিণত হয়। এই সাদা ঘাটা ধীরে ধীরে ক্যান্সারে পরিণত, উনি টেরও পাচ্ছে না। একটা সময় উনি আসছে, হা করতে পারছে না, জায়গাটা শক্ত হয়ে গেছে। তখন আমরা আসলে দেখি যে আসলে কি অপারেশন ছাড়া কোনো উপায় নেই। এর জন্য অপারেশন সার্জারি করতে গেলে দেখা যায় মুখের হাড্ডি রিকনস্ট্রাকশনের ব্যাপার চলে আসে, আরও নানা ধরনের কমপ্লিকেশন চলে আসে এবং প্রচণ্ড ব্যয়বহুল। বুঝতে পেরেছি। এটা আমার পরামর্শ থাকবে আপনার অনুষ্ঠানের মাধ্যমে আমি একটা মেসেজ দিতে যাচ্ছি, অন্ততপক্ষে যে এটা গ্রহণ করুক মানুষ, যে আমরা ধূমপান করা, পান খাওয়া এবং গুল জর্দা এই ধরনের জিনিস পরিহার করি। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে দর্শকদের থেকে বিদায় নিন। আমার দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা মুখ এবং দাঁতের যত্নে সচেতন হন, নিয়মিত মুখ ও দাঁতের যত্ন নিন এবং অবহেলা না করে দাঁতের যে কোনো সমস্যা খুব দ্রুত একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। আপনার এই সচেতনতা গড়ে উঠলে আপনার নিঃসন্দেহে মুখের স্বাস্থ্য ভালো থাকবে এবং আপনি চারদিক থেকে লাভবান হবেন। ধন্যবাদ ডাক্তার মেহেদী হাসান ইমাম, অনুষ্ঠানে উপস্থিত থেকে আপনার এই মূল্যবান পরামর্শ আমাদেরকে দেওয়ার জন্য। এতক্ষণ আমরা শুনছিলাম দাঁত এবং মাড়ির যত্ন নিয়ে, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আজকের আলোচনা থেকে যেটাই আমরা বুঝছি, এটাতে আসলে কোনো অবহেলা করার বা পরে ডাক্তার দেখাবো, 2-1 দিন পর দেখাবো, এই ধরনের কোনো কথা বলারই সুযোগ নেই। আমাদেরকে সচেতন হতে হবে, অভিভাবকদেরকে সচেতন হতে হবে তার বাচ্চার ওরাল হেলথ নিয়ে। আগামী পর্বে আরও একটি রোগ এবং এর চিকিৎসা ব্যবস্থা নিয়ে আমরা হাজির হব। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।